মুভিটির নাম তন্ত্রা। এটা একটা তেলুগু ব্ল্যাক ম্যাজিক হরর মুভি। মুভির কনসেপ্টটা জাস্ট বিউটিফুল। এই গল্পে ব্ল্যাক ম্যাজিকের ভয়ঙ্কর কাহিনীটাই তুলে ধরা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক কতটা ভয়ঙ্কর, ব্ল্যাক ম্যাজিকে কি কি রূপ হতে পারে, এই মুভিতে সেটাই দেখানো হয়েছে। এই অল্প সময়ে পুরো গল্পটাই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। তো গল্পের শুরুতে একটা বৃদ্ধকে দেখতে পাই। সময়টা ছিল মধ্যরাত। হাতে একটা পাত্র নিয়ে বৃদ্ধ যাচ্ছিল জঙ্গলে টয়লেট করতে। জঙ্গলে একটা গাছের উপর বৃদ্ধ একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা একটা মুরগির রক্ত খাচ্ছিল। মেয়েটাকে দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। মেয়েটাকে দেখে বৃদ্ধ ওখান থেকে পালিয়ে যায়, আর সিন এখানেই কাট হয়। তো মেয়েটা কে ছিল, তার সাথে কি এমন ঘটেছিল, এটা আমরা সামনে দেখতে পাবো। পরের দৃশ্যে আমরা গল্পের নায়িকাকে দেখতে পাই, যার নাম রেখা। রেখার দাদি ঘর থেকে রেখাকে ডেকে বলে, আমার জন্য বাথরুমে একটু গরম পানি রেখে আসো, আমি একটু পরে গোসল করব। এরপর রেখা বাথরুমের দরজা খুলতেই দেখে বাথরুমের এক কোণায় একটা ভয়ঙ্কর মেয়ে বসে আছে। মেয়েটাকে দেখে রেখা শক খেয়ে যায়। ঠিক তখনই তার দাদি চলে আসে। তাকে বলে, তোমাকে আমি বাথরুমে পানি রাখতে বলেছি, তুমি কি বাথরুমে ভূত দেখেছো, দরজায় এভাবে দাঁড়িয়ে আছো? এরপর রেখার দাদি বাথরুমে ঢুকে পড়ে গোসলের জন্য, আর রেখা ওখান থেকে চলে আসে। একটু পর রেখার বাবা বাড়িতে আসে, যার নাম কুমার। কুমার তার মেয়েকে একদমই পছন্দ করে না। আসলে রেখার মা রেখাকে জন্ম দেওয়ার সময় মারা যায়, আর এজন্য কুমার রেখাকেই দায়ী করে। রেখাকে অপয় একটা মেয়ে বলে। পরের দৃশ্যে আমরা একটা ছেলেকে দেখতে পাই, আর এটাই হলো গল্পের নায়ক, যার নাম বিজয়। আর এরা দুজন তাদের ক্লাসমেট। ছেলেটির নাম ভাসু আর মেয়েটির নাম সেলেজা। এরা সবাই ছিল খুব ভালো বন্ধু, একই সাথে সবাই পড়াশোনা করত। প্রতিদিন তারা একসাথেই কলেজে যায় এবং একসাথেই বাসায় ফেরে। তো একদিন কলেজে যাওয়ার সময় বিজয় রেখার কাছ থেকে টিফিন বক্স নেয়, আর বিজয়ের টিফিন বক্সটা রেখাকে দেয়। মানে লুকিয়ে একজন আরেকজনের টিফিন বক্সের সাথে এক্সচেঞ্জ করে। আর এরা দুজন দুজনকে খুব পছন্দ করে, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু এই ব্যাপারটা এরা দুজন এখনো জানে না। তো এভাবেই তারা গল্প করতে করতে সামনের দিকে আসে, আর তখনই রেখা দেখতে পায় একটা মেয়ে সুইসাইড করার চেষ্টা করছে। এটা দেখে সে স্তব্ধ হয়ে যায়। রেখাকে তার বন্ধু সেরেজা প্রশ্ন করে, তুমি সবসময় এখানে এলেই থেমে যাও কেন, তুমি কি ওই গাছে ভূত দেখতে পাও? বিজয় বলে, আমারও এটাই মনে হচ্ছে, আর গাছটা দেখতে অনেক ভয়ানক। মনে হচ্ছে গাছের উপরে একটা ভূত আছে, কিন্তু দুনিয়াতে ভূত বলে কিছুই নেই। তবে দুনিয়াতে নেগেটিভ আর পজিটিভ এনার্জি অবশ্যই আছে। আমরা যখন মন্দিরে থাকি ওইখানে আমরা অনেক ভালো একটা কিছু ফিল করি, কিন্তু যখন আমরা কোনো কবরের কাছে যাই তখন আমরা খারাপ লাগা অনুভব করি, যার অর্থ সেখানে নেগেটিভ এনার্জি আছে। আর তোমরা একটু ভেবে দেখো, মানুষের অ্যাক্সিডেন্ট একই জায়গায় বারবার হয়, অর্থাৎ সেখানে নিশ্চয়ই নেগেটিভ এনার্জি আছে। কলেজ শেষ করে বিজয়ের ভাসু একটা লোকের কাছে আসে, যার নাম শঙ্কর। এটা তাদের মামা হয়, আর শঙ্কর ছিল খুবই জ্ঞানী একজন ব্যক্তি। বিজয় তখন শঙ্করের কাছে নেগেটিভ আর পজিটিভ এনার্জি সম্পর্কে ধারণা চায়। শঙ্কর তখন তাকে একটা গল্প বলে। একটা দ্বীপে বেশ কিছু আদিবাসী ছিল। ওই লোকগুলোর যখন কাঠের প্রয়োজন হতো তখন তারা একটা বড় গাছের কাছে আসতো। এরপর সবাই মিলে গাছটাকে গালি দিত, আর কিছুদিন পরেই সেই গাছটা শুকিয়ে মাটিতে পড়ে যেত। আর তারপরে সেই লোকগুলো গাছ থেকে কাঠ সংগ্রহ করত। এখানেই মূলত নেগেটিভ এনার্জি কাজ করে। আর মেডিকেল সাইডে ডক্টর একটি স্পেশাল টেকনিক ব্যবহার করে। যদি কোনো মানুষের শরীরে টিউমার থাকে তবে সেই ব্যক্তিকে এটা ভাবতে বলে, আপনার টিউমারকে পেরানা মাছটা খেয়ে ফেলেছে। এরপর ওই ব্যক্তির চিকিৎসা করে, আর এখানেই মূলত পজিটিভ এনার্জি কাজ করে। আর এই সব কিছুই বিজ্ঞান দ্বারা প্রমাণিত। বিজয় তখন শঙ্করকে প্রশ্ন করে, দুনিয়াতে কি সত্যি ব্ল্যাক ম্যাজিক বলে কোনো জিনিস আছে? শঙ্কর তখন ইতিহাসে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা বলে। মহাভারতেও ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, কিন্তু কিছু লোক এটা ভালো কাজে ব্যবহার করেছিল, আর কিছু লোক নিজের স্বার্থে খারাপ কাজে ব্যবহার করেছিল। আর শঙ্করের ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অনেক বেশি জ্ঞান ছিল। এদিকে রেখা পড়াশোনা শেষ করে যখন লাইট অফ করে শুয়ে পড়বে, ঠিক তখনই তার পেছনে ভয়ঙ্কর একটা মেয়েকে দেখতে পাই। এটা বুঝতে পেরে রেখা আবারও ঘরে লাইট দেয়। তখন দেখা যায় ঘরে কেউই নেই। রেখা তখন অনেক ভয় পায়, আর ভয় পেয়ে চাদর মুড়ো দিয়ে শুয়ে পড়ে। ঠিক তখনই রেখা অনুভব করে তার আশেপাশে অনেকগুলো আত্মা ঘুরতেছে। আত্মাগুলো তাকে জাগানোর চেষ্টা করতেছে। একটু পরে রেখা বেড থেকে উঠে পড়ে। এরপর রেখা ঘর থেকে বাইরে আসে, আর এক দৃষ্টিতে হাঁটতে থাকে। মানে রেখার ঘুমের মধ্যে হাঁটার একটা রোগ আছে। এটা আবার রেখার দাদি দেখতে পায়। রেখার দাদি তখন কুমারকে ডাক দেয়, তাকে বলে, রেখা তো বাইরে যাচ্ছে, তুমিও তার সাথে যাও। কুমার বলে সে জাহান্নামে যাক, প্রতিদিনই তো সে বাইরে যায়, একটু পরেই দেখো ফিরে আসবে। তো এভাবেই ঘুমের মধ্যে রেখা বিভিন্ন জায়গায় ঘুরে আসে, যেমন কবরস্থান, মসজিদ, মন্দির ইত্যাদি ইত্যাদি। এই গ্রামে একটা মুসলিম দরবেশ আছে। সকালবেলা রেখা সেই লোকটার কাছে আসে। এরপর লোকটাকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বলে। সব ঘটনা শোনার পর দরবেশ বাবা বলে, আমি কয়েকদিন পর আমদাবাদ যাব, আর সেখান থেকে তোমার জন্য ভালো একটা তাবিজ নিয়ে আসবো। এরপর তার গায়ে একটু ঝাড়ফুঁক দিয়ে দেয়। পরের দিন প্রতিদিনের মতোই এরা চারজন কলেজে যাচ্ছিল।
ঠিক তখনই গ্রামের একজন লোক বিজয়ের কাছে আসে। বিজয়কে বলে ড্রেনটা বন্ধ হয়ে গেছে, এখনই গিয়ে ড্রেনটা পরিষ্কার করে দাও। বিজয় বলে আমি এখন পড়তে যাচ্ছি, ফিরে এসে সন্ধ্যার আগেই ড্রেনটা পরিষ্কার করে দেব। এটা শুনে লোকটা ভীষণ রেগে যায়। বিজয়কে বলে তোমার এত সাহস, আমার মুখের উপর কথা বলো, আর তুমি তো একটা পতিতার ছেলে, তোমার মা গ্রামের সবাইকে খুশি করত, তোমার আবার পড়াশোনার কি প্রয়োজন? তুমিও তোমার মায়ের মতোই একটা ধান্দা শুরু করো। এভাবেই সবার সামনে বিজয়কে অপমান করে। আসলে বিজয়ের মা একটা পতিতা ছিল, আর বিজয় কোনো মতে কাজ করে তার পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। সবার মন ভালো করার জন্য ভাসু বলে আজকে তো আমাদের গ্রামে ফেস্টিভ্যাল হবে, এখন বলো আমার সাথে কে কে যাবে। আর রেখা বলে ফেস্টিভ্যাল তো রাতে হবে, আর রাতে আমি ঘর থেকে বেরোতে পারবো না, কারণ অন্ধকার দেখলে আমার ভীষণ ভয় করে, তো তোমাদের সাথে আমি আসতে পারবো না। কলেজ শেষ হওয়ার পর বিজয় রেখাদের বাড়িতে আসে। সেই সময় বাড়িতে কেউ ছিল না। রেখা বিজয়ের জন্য তখন অনেক কষ্ট পায়। গ্রামের লোকটা বিজয়ের সাথে খারাপ ব্যবহার করেছে বলে, এই জন্য সে বিজয়কে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এরপর রেখা বিজয়কে বলে আজকে তো সবাই মেলাতে বেড়াতে গেছে, তাই চলো আমরা দুজন গ্রামটা ঘুরে দেখি। এরপর তারা দুজন একটা নদীর পাড়ে আসে। রেখা তখন বিজয়কে জিজ্ঞেস করে লোকটা যে তোমার সাথে এমন ব্যবহার করলো, তোমার কি একদম খারাপ লাগেনি? বিজয় বলে ওই লোকটা আমার দুনিয়া না, আমি তোমাকে ভালোবাসি, আর আমার একমাত্র দুনিয়া শুধু তুমি। আমার মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর একমাত্র তুমি আমাকে সাপোর্ট দিয়েছিলে। দুনিয়াতে আমাকে কে অপমান করলো, কে আমাকে কি ভাবলো, তাতে আমার কিছু যায় আসে না। একমাত্র তুমি আমাকে নিয়ে কি ভাবলে এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। আর আমার মায়ের উপর আমার কোনো অভিযোগ নেই যে সে একজন পতিতা ছিল, কিন্তু তার ভালোবাসা আমি কখনোই পাইনি। প্রতি রাতেই সে আমাকে ঘরে ফেলে বাইরে চলে যেত, কিন্তু ছোটবেলায় আমি সেটা বুঝতে পারিনি। আর সে একদিনও আমাকে বুকে টেনে নেয়নি, আমার সাথে একটা দিনও কাটায়নি। আর এজন্যই আমি আমার মাকে পছন্দ করি না। এভাবেই বিজয় তার কষ্টের কথা রেখাকে বলে। রেখা তাকে একটু সান্ত্বনা দেয়। এরপর তারা দুজন পুরো গ্রামটাই একসাথে ঘুরতে থাকে, অনেক এনজয় করে। পুরো দিনটাই তারা একসাথে কাটায়। এরপর বিজয় রেখাকে তার বাসায় পৌঁছে দেয়। এরপরের সিনে দেখতে পাই সময়টা ছিল মাঝরাত। রেখা যখন তার রুমে ঘুমাচ্ছিল, রেখার কানে তখন একটা শব্দ ভেসে আসে, রেখা আমার রক্ত লাগবে, আমাকে তুমি রক্ত দাও, আমার অনেক পিপাসা পেয়েছে। রেখা তখন হঠাৎ করেই ঘুম থেকে ওঠে। এরপর সে একটা চাকু নিয়ে তার পা কেটে সেখান থেকে কিছু রক্ত একটা গ্লাসে ভরে। এরপর গ্লাসটা একটা জানালার পাশে রেখে চুপচাপ সে এসে ঘুমিয়ে পড়ে। তো সকাল হলে রেখা যখন গ্লাসটা দেখে যে এক ফোঁটাও রক্ত নেই। সে বুঝতে পারতেছে না যে গ্লাসটা এই জানালার কাছে কোথা থেকে আসলো। একটু পর রেখা সেই বাবার কাছে আসে। সে রেখাকে একটা তাবিজ দেয় আর তাকে বেশ কিছু কথা বলে। এদিকে বিজয় তার মামা শঙ্করের কাছে আসে। শঙ্কর তখন বিজয়কে বলে তুমি কি জানো প্রত্যেক সপ্তাহে জোর কাছ থেকে কিছু কেনার জন্য লম্বা একটা লাইন লাগে, আর সেই জিনিসগুলো হলো সিংহর প্রস্রাব আর জঙ্গলি জানোয়ারের চুল। কারণ এই দুইটা জিনিস কালো জাদুতে খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিসই কালো জাদুতে অনেক বেশি ব্যবহার হয়। এটা অনেক পাওয়ারফুল একটা জিনিস। বিজয় বলে তুমি তো এগুলো সম্পর্কে অনেক কিছু জানো, কালো জাদু সম্পর্কেও তোমার অনেক বেশি ধারণা, তুমি কি কখনো কাউকে কালো জাদু করেছো? শঙ্কর বলে হ্যাঁ অবশ্যই করেছি, সেটাও ভুলবশত 2 বার। এরপর একটা মেয়ে আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিল যেন কখনোই আমি আর কালো জাদু না করি, এজন্যই সেটা আমি ছেড়ে দিয়েছি। আসলে আমি যখন ছোট ছিলাম আমার মা আমার বাবাকে ছেড়ে দিয়েছিল। এরপর আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কারণ আমি তখন কাজ করতে পারতাম না। একদিন আমি যখন মন্দিরের পাশে বসে কান্না করছিলাম, আমার কাছে তখন একটা মেয়ে আসে, আমাকে বেশ কিছু খাবার দেয়। এরপর থেকে সে আমার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসতো, প্রতিদিন আমার সাথে গল্প করে আমাকে পড়াশোনা শেখায়। দেখতে দেখতে আমার সাথে তার বন্ধুত্ব হয়, আর আমি তাকে অনেক সম্মান করি। মেয়েটাকে আমি অনেক ভালোবেসে ফেলি, আর তাই মেয়েটাকে ইমপ্রেস করার জন্য আমি কিছু একটা করতে চেয়েছিলাম। আর তখনই আমি কালো জাদু সম্পর্কে জানতে পারি। আমি যখন একদম ছোট ছিলাম তখনই আমি কালো জাদু বিদ্যা শেখার চেষ্টা করেছিলাম। যে কোনো তান্ত্রিক প্রথমে এই বিদ্যাটাই শেখে। বিদ্যাটার নাম সাবসাধান, মানে মরে যাওয়া লোকের সাথে এই বিদ্যাটা করতে হয়। ওই মৃত লোকটার গায়ে কোনো পোশাক থাকবে না, এমনকি আমার গায়েও কোনো পোশাক থাকবে না। এরপর লোকটার গায়ের উপরে উঠে কিছু মন্ত্র পাঠ করতে হবে। তো এই বিদ্যাটা যদি সম্পূর্ণ হয় তবে সেই তান্ত্রিক অনেক শক্তিশালী হয়। আর আমিও সেই শক্তি পাওয়ার জন্য অনেকক্ষণ ধরে মন্ত্র পাঠ করি, কিন্তু পূজা করার সময় হঠাৎ করে ওই লাশটা জ্যান্ত হয়ে ওঠে। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। যদি পূজাটা ঠিকভাবে হয় তবে সেই তান্ত্রিক অনেকগুলো শক্তি পায়, আর যদি পুজো করতে ব্যর্থ হয় তাহলে সে একেবারে অসুস্থ হয়ে যায়। আর আমি সেই লাশ দেখে অনেক ভয় পাই, তাই পূজা পাঠ করতে ব্যর্থ হই। আমার ব্ল্যাক ম্যাজিক শেখা অপূর্ণই থেকে যায়। আমাকে একটা হসপিটালে ভর্তি করা হয়, আর আমার সুস্থ হওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়। ওই মেয়েটা আমাকে দেখার জন্য হসপিটালে আসে, আর আমি মেয়েটাকে সত্যি কথা সব খুলে বলি। আমি একটা কালো জাদু করতে গিয়েছিলাম, আর মেয়েটা তখন আমার কাছ থেকে প্রমিস করে নেয় আমি যেন দ্বিতীয়বার এই কাজটা না করি। বিজয় জিজ্ঞেস করে তুমি কি দ্বিতীয়বার আর কখনো চেষ্টা করেছো? শঙ্কর বলে হ্যাঁ, আবার একটা ব্ল্যাক ম্যাজিক করেছিলাম, আর সেটা হলো বশীকরণ। আমি ওই মেয়েটার উপরেই বশীকরণ করেছিলাম। এখানে এই সিনটা কাট করা হয়। পরের সিনে আমরা দেখতে পাই একদিন এরা তিনজন কলেজে গিয়ে ছেলে যার জন্য অপেক্ষা করছিল।
একটু পরে দেখা যায় সামনে দিয়ে সেলেজা তাদের কাছে আসতেছিল। রেখা দেখতে পায় সেলেজার পিছনে ভয়ঙ্কর একটি মেয়ে আসছে। মেয়েটা সেলেজাকে ফলো করছিল। এটা দেখে রেখা অনেক ভয় পায়, কিন্তু সেলেজার কাছ থেকে এই ব্যাপারটা লুকিয়ে রাখে। রেখা বিজয়কে ডেকে বলে, আমাকে দরবেশ বাবা বলেছিল কেউ একজন সেলেজাকে কালো জাদু করেছে। আমি এটা বিশ্বাস করিনি, কিন্তু এটার পরীক্ষা করার জন্য তার বাড়িতে গিয়েছিলাম। দরবেশ আমাকে বেশ কিছু পাউডার দিয়েছিল যেখানে সেলেজার থুতুর প্রয়োজন ছিল। আমি তার কাছ থেকে থুতু নেই, আর তারপর তার সামনে একটা লেবু ধরি। ঠিক তখনই সেলেজা আমাকে ভয় দেখাতে লাগে। তার ভিতরে একটা ভয়ঙ্কর রূপ জন্ম নেয়। তার আওয়াজটাও ছিল খুব ভয়ঙ্কর। এরপর আমি ওখান থেকে চলে আসি, আর পেপারটা খুলে দেখি সেটার ভিতরে অনেক রক্ত। আর দরবেশ আমাকে এটাই বলেছিল। তখন আমি পুরোপুরি বিশ্বাস করি সেলেজাকে কেউ কালো জাদু করেছে। এখন তুমি আমাকে সাহায্য করো। আমরা দুজন মিলে ওর পরিবারের কাছে সমস্ত বিষয় খুলে বলি। এরপর দুজনেই সেলেজার বাড়িতে আসে। সেলেজার মা আর ভাইকে সবকিছু খুলে বলে। সেলেজাকে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে, আর ওই ব্ল্যাক ম্যাজিকের নাম হলো পাতালে গুড্ডে। 13 দিন পর সেলেজা প্রত্যেক রাতে কবরের কাছে যাবে, আর তার 6 দিন পরে ফাইনাল সময়টা আসবে। সেলেজার উপর যেই লোকটা ব্ল্যাক ম্যাজিক করেছে ওই লোকটাই সেলেজাকে পূজা করে কাছে ডাকবে। সেলেজাকে বলি দেওয়ার জন্য খাবারের সাথে কিছু রক্ত মিলিয়ে খাওয়াবে, কিন্তু সেলেজাকে খাবার খাওয়ানোর আগেই ওই তান্ত্রিককে হত্যা করতে হবে। ওই তান্ত্রিকের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলতে হবে, তাহলেই সেলেজা একমাত্র ঠিক হতে পারে। এটা শুনে সেলেজার ভাই অনেক রাগ করে। সে বলে, তোমরা তো পড়াশোনা করো, তাহলে এসব গুজবে কিভাবে বিশ্বাস করো? সেলেজা বারবার তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার ভাইকে বোঝাতে পারে না। সিন এখানেই কাট হয়। এর মধ্যে 11 দিন পার হয়। দিন দিন সেলেজার অবস্থা অনেক খারাপ হতে থাকে। আর 12তম দিনে সেলেজা হাঁটতে হাঁটতে কবরের দিকে আসে। ভাসু আর সেলেজার বড় ভাই সেলেজাকে ফলো করতে থাকে। তারা সেলেজাকে থামানোর চেষ্টা করে। তখনই সেখানে বিজয় আসে আর তাদেরকে থামতে বলে। এখন যদি আমরা সামনে যাই আর ওই তান্ত্রিক আমাদের দেখতে পাবে, আর সে আমাদেরকে সন্দেহ করবে। তাই আমাদেরকে ওই দিনটার জন্য অপেক্ষা করতে হবে, যেদিন সেলেজাকে বলি দেওয়া হবে। সেলেজার ভাই তখন পুরোপুরি বিশ্বাস করে নেয় যে তার বোন ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে। পরের দিন বিজয় শঙ্করের কাছে আসে। ব্ল্যাক ম্যাজিক পাতালকুট্টি সম্পর্কে তার কাছে জানতে চায়। শঙ্কর তখন পুরোপুরি শক খেয়ে যায়। জানতে চায়, তুমি এই ব্ল্যাক ম্যাজিকের নাম কোথা থেকে জানলে? বিজয় তখন শঙ্করকে পুরো ঘটনাই খুলে বলে। কেউ একজন সেলেজাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, যার নাম পাতালকুট্টি। এখন সেলেজাকে রক্ষা করার জন্য বাবা আমাদের একটা উপায় বলেছে। শঙ্কর তখন সবকিছু বুঝতে পারে, আর তাদের সেফটির জন্য তুলসী পাতার কুমকুম দেয়। পরের সিনেই দেখা যায় সেই কাঙ্ক্ষিত দিনটা চলে আসে। ওই তান্ত্রিক পূজা পাঠ করতে করতে সেলেজাকে কাছে ডাকে। ওখান থেকে একটু দূরেই এরা চারজন অপেক্ষা করছিল। একটু পর সেখানে সেলেজা আসে। আসলে গ্রামে যেদিন ফেস্টিভ্যাল হয়েছিল এই লোকটার সাথে সেলেজার একটু ঝামেলা হয়েছিল। সেদিন সেলেজা অনেক রাগ করে আর সবার সামনে লোকটার মুখে থুতু দেয়। আর এই সামান্য ঘটনার জন্যই সেলেজার উপর লোকটা এত বড় ব্ল্যাক ম্যাজিক করে। সে চিৎকার করে বলতে থাকে, তোমার তো সুন্দর চেহারার জন্য অনেক অহংকার, এখন দেখো তোমার সুন্দর চেহারার কি করি। এটা বলেই সে মন্ত্র পাঠ করা শুরু করে। এরপর তান্ত্রিক যখন রক্তমাখা ভাত সেলেজাকে খাওয়াতে যায়, তখনই সেলেজার বড় ভাই তান্ত্রিককে মারার জন্য সেখানে আসে। কিন্তু সেই তান্ত্রিক সেলেজার ভাইয়ের হাত ধরে ফেলে। বুঝতে পারে কেউ তাকে মারতে এসেছে। ঠিক তখনই সেখানে বিজয় আসে আর তান্ত্রিকের দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলে। একটু পরে সেলেজা নরমাল হয়। পরের দিন বিজয় আর সেলেজার পরিবার আসে সেই দরবেশ বাবার কাছে ধন্যবাদ জানাতে, আর সেলেজার বড় ভাই তাকে একটা চেনও উপহার দেয়। সিন এখানেই কাট হয়। আর পরের সিনে আমরা দেখতে পাই একটা জ্যোতিষী হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে সে রেখাদের বাড়ির সামনে এসে থেমে যায়। এরপর রেখাদের বাড়িতে ঢুকে যায় আর তার দাদিকে বলে, এই ঘরে একটা আত্মা আছে যেটা মানুষের রক্ত খায়, আর তোমার নাতি এখন কোথায় আছে? দাদি বলে, সে তো সকালবেলায় কলেজে গেছে, এখনো বাড়ি ফিরেনি। লোকটা বলে, তোমার নাতিকে এখন থেকে দেখে শুনে রেখো। তার আশেপাশে একটা আত্মা আছে, আর তার একটা দুশমন তাকে বলি দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। এখন শুধু দেবী মাই তাকে রক্ষা করতে পারে। এটা বলে সে ওখান থেকে ফিরে আসে। তো রাতে যখন রেখা ঘুমিয়েছিল তখন সেই ভয়ানক আওয়াজটা রেখার কানে আবারও আসে। আমার অনেক রক্ত পিপাসা লেগেছে, আমার এখন রক্তের প্রয়োজন। রেখা ঘুম থেকে উঠে তার শরীর কেটে একটা গ্লাসে রক্ত রেখে দেয়। সকাল হলে রেখা সেই গ্লাসের কাছে এসে দেখে গ্লাসটা খালি পড়ে আছে। বুঝতে পারছে না গ্লাসের রক্তগুলো কোথায় গেল। পরের দিন আমরা একটা তান্ত্রিককে দেখতে পাই যার নাম ভিকোটিন, আর এই লোকটা অনেক শক্তিশালী একজন তান্ত্রিক। ভিকোটিন এই গ্রামে এসে কোনো এক রাজেশ্বরীর সম্পর্কে লোকজনের কাছ থেকে জানতে চায়। গ্রামের লোকজন বলে, হ্যাঁ, এই নামে একজন মেয়ে ছিল, তাকে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছিল, যার ফলে তার মৃত্যু হয়। ভিকোটিন তখন আরো একজন মহিলার কাছে এসে রাজেশ্বরী সম্পর্কে জানতে চায়। ওই মহিলা তখন রাজেশ্বরী সম্পর্কে সবকিছু খুলে বলে। ওই মহিলা তো অনেকদিন আগেই মারা গেছে, তবে তার একটা মেয়ে আছে যে এখন কলেজে পড়ে, আর সে মেয়েটাই হচ্ছে গল্পের নায়িকা রেখা। তো ওই মহিলা ভিকোটিনকে জিজ্ঞেস করে, তুমি তার কি হও, তার সম্পর্কে জানতে চাইছো কেন? ভিকোটি তখন ভীষণ রাগ হয়। সে বলে, আমি তার মৃত্যুবাহক। এটা বলেই সে মহিলার উপর ম্যাজিক করে, আর দেখতে দেখতে এই মহিলা ওইখানেই
প্যারালাইজড হয়ে যায়। এরপর ভিকিটি রেখাকে খুঁজতে কলেজে আসে, কিন্তু সে জানে না আসলে রেখা কে। তাই সে একটা লেবু ম্যাজিক করে রাস্তায় রেখে দেয়। একটু পর তারা চারজন বাসায় ফিরছিল, আর সেই লেবুটা গড়াতে গড়াতে রেখার সামনে যায়। ভিকিটি তখন বুঝতে পারে যে এটাই রেখা। ভিকটিন ওই লেবুটা নিয়ে এসে রাতের বেলায় ম্যাজিক করে। এদিকে রেখার কাছে একটা আত্মা আসে, রেখার চুল ধরে টানতে টানতে ভিকটির কাছে নিয়ে যাচ্ছিল। তখনই রেখার হাতে একটা দেবীর ফটো চলে আসে, যার ফলে সেই আত্মাটা রেখাকে ছেড়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে রেখা ওই হুজুরের কাছে আসে আর তাকে সবকিছু খুলে বলে যে আমি একটা লেবুর উপরে পা দিয়েছিলাম, হয়তো কেউ একজন ওই লেবুটি দিয়ে আমার উপর ম্যাজিক করছে, আর পাশে একটা লোককেও দেখেছিলাম যে আমার দিকে তাকিয়েছিল। এদিকে ভিকটি আবারও জাদুমন্ত্র করছিল রেখাকে ডেকে আনার জন্য, কিন্তু এদিকে হুজুরটাও রেখাকে ঝাড়ফুঁক দিচ্ছিল। এর ফলে ভিকটির ম্যাজিক ব্যর্থ হয়। তখন ভিকটিও বুঝতে পারে আর সে ভীষণ রেগে যায়। মনে মনে ভাবে আমিও দেখবো তুমি কতদিন রেখাকে বাঁচিয়ে রাখতে পারো। সেদিন রাতেই হুজুর যখন জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল, তখন সে একটা মেয়ের কণ্ঠ শুনতে পায়, কিন্তু সে তাকে দেখতে পায় না। হুজুর তখন মনে মনে ঘাবড়ে যায়। ঠিক তখনই একটা ভয়ঙ্কর চেহারার মেয়ে হুজুরের সামনে আসে। হুজুর তখন ভয়ে চিৎকার করে পালাতে চেষ্টা করে, কিন্তু তখন ওই আত্মাটা হুজুরকে হত্যা করে ফেলে। পরের দিন সকালে ভাসু বিজয়ের কাছে খবরটা বলে যে হুজুরের লাশ রাস্তায় পাওয়া গেছে। তাকে দেখে মনে হচ্ছিল কেউ তাকে ম্যাজিক করে মেরে ফেলেছে। এটা শুনেই বিজয় রেখার কাছে আসে। রেখা ভাবতে থাকে হুজুর তো আমাকে সাহায্য করছিল, এজন্য কেউ তাকে মেরে ফেলেছে। বিজয় কিছুই বুঝে উঠতে পারছিল না, এজন্য বিজয় শঙ্করের কাছে আসে। বিষয়টা তাকে খুলে বলে, আমার মনে হয় রেখার অনেক বড় বিপদ, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। শঙ্কর তখন বিজয়কে একটা স্বামীর সন্ধান দেয় আর তার কাছে গিয়ে সাহায্য চাইতে বলে। শঙ্কর বলে সেই তোমাদের পথ দেখাবে আর তোমাদের সমস্যাটাও সমাধান করে দেবে। এরপর রাতের বেলা দেখা যায় রেখা আবারও ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে বাইরে চলে আসে, আর তখন রাস্তার মাঝখানে একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এই মহিলাটা হলো রেখার মায়ের আত্মা, আর তাকে দেখে রেখা অনেক ভয় পায় আর সাথে সাথে দৌড়ে ওখান থেকে ঘরে ফিরে আসে। এদিকে দেখা যায় বিজয় সেই স্বামীর কাছে আসে, তার সাথে দেখা করে পুরো ঘটনাটি খুলে বলে। তখন স্বামী বিজয়কেও তার সাথে মন্ত্র পাঠ করতে বলে, আর তাদের সামনে একটা নারকেল রেখে বলে এই নারকেল যদি দেবীমার দিকে ঘুরতে থাকে তাহলে রেখা পুরোপুরি সেভ আছে, আর যদি নারকেলটা উল্টো দিকে ঘুরে তাহলে রেখার ভয়ঙ্কর কোনো সমস্যা আছে। এরপর তারা মন্ত্র পাঠ করতে শুরু করে, তবে নারকেলটা উল্টো দিকেই ঘুরে, তার মানে রেখার ভয়ঙ্কর কোনো বিপদ আছে। এদিকে ভিকটি একটা পুতুল তৈরি করে সেই পুতুলের উপর বারবার আঘাত করতে থাকে, আর ওদিকে রেখা সেই ব্যথাটা অনুভব করতে থাকে। রেখা হাত পা নাড়াতে পারছিল না, দেখতে দেখতে তার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে, মুখের ভেতর থেকে অনেকগুলো চুল বেরিয়ে আসে। এদিকে ভিকটির সেই পুতুলটায় একা একাই আগুন ধরে যায়। তখন এই নারকেলটাও দেবীর দিকে ঘুরতে শুরু করে, যার অর্থ দ্বারায় রেখা এখন বিপদ মুক্ত। ভিকটি তখন চিন্তায় পড়ে যায়, সে ভাবতে থাকে কোন শক্তি বারবার আমাকে থামিয়ে দিচ্ছে। পরের দিন বিজয় রেখার সাথে দেখা করতে আসে। রেখা বিজয়কে দেখতেই তাকে জড়িয়ে ধরে। বিজয়ও খুশি ছিল কারণ রেখা এখন বিপদ মুক্ত, কিন্তু বিজয়ের মনে অনেকগুলো প্রশ্ন ঘুরতেছিল। এরপর রেখাকে সে বলে কিছুদিন আগে সেই হুজুরের সাথে সে দেখা করেছিল, হুজুরকে ধন্যবাদ দিতে, কারণ হুজুরের দেখানো পথেই ছেলেটাকে উদ্ধার করতে পেরেছিল। কিন্তু হুজুর তখন বিজয়কে আরো একটা কথা বলেছিল, সে বলেছিল সে রেখাকে এই ব্যাপারে কিছুই বলেনি, তার সাথে রেখার দেখাই হয়নি, আর কিছুদিন পর হুজুরকে কেউ একজন হত্যা করে। বিজয় তখন ভিকটির কাছে যায় আর তাকে বলে তুমি বাবাকে কেন হত্যা করেছো, আর রেখার পিছনে বা তুমি কেন পড়ে আছো। ভিকটি এই কথা শুনে অবাক হয়ে যায়, সে বলে কোন বাবা, আমি কোনো বাবাকে হত্যা করিনি, আমার শুধু রেখাকে প্রয়োজন। এটা বলে বিজয়কে হাওয়ায় ভাসিয়ে তোলে, তুমি তো তাকে ভালোবাসো, কিন্তু এরপরও যদি আমার রাস্তায় তুমি আসো তাহলে তোমাকেও বলিয়ে দিতে হবে। তৃতীয় প্রশ্ন, কাল যখন স্বামী প্রজাপাঠ শেষ করেছিল সে তখন আমাকে বলেছিল রেখা এখন ঠিকঠাক আছে, কিন্তু এর কারণটা আমাদের পূজা না। এটা সত্যি কথা যে কেউ একজন রেখার সাথে ব্ল্যাক ম্যাজিক করতেছে, কিন্তু অন্য কেউ আছে যে রেখাকে সাহায্য করতেছে, রেখার জীবনটা ঠিকঠাক করতেছে। বিজয় তখন গ্রামে খুঁজতে থাকে ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা করা সেই লোকটিকে। তখন বিজয় জানতে পারে সে আর অন্য কেউ নয়, সে রেখা নিজেই। বিজয় তখন রেখার কাছ থেকে সত্যিটা জানতে চায়। রেখা তখন বলে আমার সম্পর্কে জানার আগে আমার মায়ের সম্পর্কে তোমাকে সবকিছু জানতে হবে। গল্পটা এখান থেকে তখন ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, আর তখন আমরা জানতে পারি রেখার মা আর কেউ নয়, রেখার মাই ছিল শঙ্করের সেই গার্লফ্রেন্ড রাজেশ্বরী। আসলে রাজেশ্বরীর উপর জিনের আসর ছিল, যার কারণে গ্রামের সবাই রাজেশ্বরীকে পবিত্র মেয়ে বলে জানতো। যে কোনো সমস্যা নিয়ে তার কাছে খুলে বলতো, তার পরামর্শ নিত। এর মধ্যে রেখার বাবা রাজেশ্বরীকে পছন্দ করে ফেলে, তাদের মধ্যে একটা সম্পর্কের তৈরি হয়, আর দুজনের চাওয়াতেই বিয়েটা হয়ে যায়। কিন্তু বাসর রাতেই কুমার রাজেশ্বরীকে একটা ঝটকা দেয়। কুমার একজন পুরুষত্বহীন ছিল, সে কখনোই রাজেশ্বরীকে বাচ্চা দিতে পারবে না, আর কুমার অনেক
বড় প্ল্যান করেই রাজেশ্বরীকে বিয়ে করে। তার কারণ রাজেশ্বরী তাকে ভালোবাসে, তাই সে কুমারের অক্ষমতার কথা গ্রামের কাউকে বলবে না। রাজেশ্বরীও এই বিষয়টা খুব ভালোভাবেই মেনে নেয়। সে বলে, আমাদের মধ্যে শারীরিক সম্পর্কটা নাই বা হোক, আমাদের মনের সম্পর্ক তো আছে। কিন্তু কুমার ছিল একটা সাইকো। সে রাজেশ্বরীর উপর প্রতিদিনই টর্চার করত। সে বলতো, তোমার তো এখন অনেক সুবিধা, অনেককেই তুমি তোমার বয়ফ্রেন্ড বানাতে পারবে, চাইলেই সবার সাথে রাত কাটাতে পারবে। সত্যি করে বলো তোমার কয়টা বয়ফ্রেন্ড? এসব বলে বলে প্রতিদিনই রাজেশ্বরীর উপর অত্যাচার করত। কিন্তু রাজেশ্বরী ছিল অনেক ভালো একটা মেয়ে। একদিন সন্ধ্যাবেলায় সে বাইরে ছিল, আর সেদিনই প্রথম ভিখুটি তাকে দেখতে পায়। আর প্রথম দেখাতেই তার রূপের প্রেমে আটকে যায়। তাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়। এরপর থেকে এই ভিখুটি কুমারের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। দেখতে দেখতে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তাদের সম্পর্কটা ছিল খুব ভালো। কুমার একদিন তার অক্ষমতার কথা ভিখুটিকে বলে ফেলে। ভিখুটি বিষয়টা নর্মাল ভাবেই নেয়। ভিখুটি একদিন কুমারকে বলে, তুমি এভাবে আর কয়দিন থাকবে? একদিন না একদিন গ্রামের সবাই তো তোমার সম্পর্কে জানতেই পারবে। যখন সবাই দেখবে রাজেশ্বরীর বাচ্চা হচ্ছে না, তখন তুমি কি করবে? গ্রামের মানুষের মুখ তখন কিভাবে বন্ধ করবে? কুমার বলে, এজন্যই আমি তাকে প্রতিদিন টর্চার করি, যাতে সে বিরক্ত হয়ে আত্মহত্যা করে। ভিখুটি বলে, এর জন্য তো অনেকটা সময় লাগবে, কিন্তু আমার কাছে ভালো একটা আইডিয়া আছে। আমরা দুজন মিলে রাজেশ্বরীর উপর কালা জাদু করে হত্যা করে ফেলবো। আর এটা করতে গেলে তোমার সাহায্য লাগবে। আমি যেভাবে বলবো, যা বলবো তোমাকে তাই করতে হবে। পরের দিনই তারা ব্ল্যাক ম্যাজিক শুরু করে। কুমার রাজস্বীর চুল, নখ আর রক্ত নিয়ে আসে। এরপর ভিখুটি কুমারের কানে কানে একটা মন্ত্র পাঠ করে আর তাকে বলে দেয়, 7 দিন এই মন্ত্র পাঠ করে খাবারের সাথে রক্ত মিলিয়ে তাকে খাওয়াবে। 7 দিন পর কি হয় সবকিছু আমিই দেখে নেব। কুমার তার কথা মতো প্রতিদিনই খাবার খাওয়াতে শুরু করে। আস্তে আস্তে রাজশ্রী অসুস্থ হতে শুরু করে। তো 7 দিন পরে ভিখুটি আসন করে মন্ত্র সাধন করতেছিল। রাজশ্রী তখন নতুন বইয়ের মতো সেজে গুজে ভিখুটির কাছে আসে। আসলে ভিখুটি তার উপর ভার্চুয়াল রতি নামে একটা কালো জাদু করেছে। এই সময় সিন কাট হয়ে বর্তমানে চলে আসে। রেখার বাড়িতে তার বাবা আসার জন্য বিজয় ওখান থেকে চলে যায়। এরপর বিজয় তার মামা শঙ্করের কাছে আসে। শঙ্করের কাছে ভার্চুয়াল রতি নামের ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জানতে চায়। শঙ্কর তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, এই ব্ল্যাক ম্যাজিকের নাম তোমাকে কে বলেছে? বিজয় বলে, রেখা বলেছে। এরপর শঙ্কর সেই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে বিজয়কে সবকিছু খুলে বলে। প্রথমে তান্ত্রিক তার প্রাইভেট পার্ট দিয়ে পানিকে ভিতরে নেওয়ার অনুসরণ করে। এরপর সেই প্রাইভেট পার্ট দিয়ে দুধগুলোকে ভিতরে নিয়ে আসার অনুশীলন করে। আর এই অনুশীলন যদি সঠিকভাবে করতে পারে, তবে এরপর সেই তান্ত্রিক যে কোনো একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে। আর এই শারীরিক সম্পর্ক কোনো সাধারণ শারীরিক সম্পর্ক নয়। এই সম্পর্কের মাধ্যমে তান্ত্রিক ওই মেয়ের সৌন্দর্য, শরীর, বয়স সবকিছুই তার ভিতরে নিয়ে আসার চেষ্টা করে। আর সেটাও তার প্রাইভেট পার্টের সাহায্যে। তুমি নিশ্চয়ই কখনো না কখনো এই কথা শুনেছো, কোনো কোনো তান্ত্রিকের বয়স 200 থেকে 300 বছরও হয়, কিন্তু তাকে দেখলে মনে হয় 50 থেকে 60 বছর। তারা মূলত এই নিয়মটা ফলো করে অন্যের বয়স চুরি করে। পরের দিন বিজয় রেখার কাছে আসে। রেখাকে পুরো ঘটনা খুলে বলতে বলে। গল্পটা এখান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে যায়। ভিখুটি রাজস্বীর সৌন্দর্য দেখে পুরোপুরি পাগল হয়ে যায়। তার শরীর ভোগ করার জন্য অস্থির হয়ে ওঠে। এরপর মন্ত্র পড়ে পড়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। কিন্তু সেই সময় হঠাৎ করেই ভিখুটি নর্মাল হয়ে যায়। রাজশ্রী এখনো কুমারী ছিল, কোনো পুরুষের সাথেই তার শারীরিক সম্পর্ক হয়নি, যার কারণে ভিখুটি তার সাথে নর্মালি ফিজিক্যাল রিলেশন করে। এই কারণে সেই কালো জাদু ব্যর্থ হয়ে যায়। আর কোনো কালো জাদু যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে সেই কালো জাদুর প্রভাব ওই তান্ত্রিকের উপরে পড়ে, যার ফলে ভিখুটি পাগল হয়ে গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু এর ফলে আমার মায়ের উপর অনেকটা প্রভাব পড়েছিল। ওই জাদুর কালো শক্তি আমার মাকে অনেক কষ্ট দেয়। এই কষ্ট থেকে বাঁচার জন্য একদিন সে আত্মহত্যা করতে নেয়। আর তখনই হঠাৎ করে তার বমি হতে শুরু করে। আর তাতে সে বুঝতে পারে সে মা হতে চলেছে। তার পেটে একটা বাচ্চা আছে। আর এই বাচ্চা অন্য কারণ নয়, কুমারের বন্ধু তান্ত্রিক ভিখুটির। কারণ একমাত্র পুরুষ ভিখুটিই ছিল যার সাথে রাজশ্রীর শারীরিক সম্পর্ক হয়েছিল। কয়েক মাস পর রেখাকে জন্ম দেয়, আর সেদিনই তার মৃত্যু হয়। রেখা বলে, আর সেই তন্ত্রবিদ্যার প্রভাবেই আমিও আত্মাকে দেখতে পাই। আমিও অনেকগুলো শক্তি পেয়েছি, তবে আমি তোমাদের সাথে অনেকগুলো মিথ্যে কথা বলেছি। আমি অন্ধকারে ভয় পাই, আত্মা আমাকে ভয় দেখায়। এই মিথ্যেগুলো বলার একটাই কারণ, আমার ভিতরে যেই শক্তিগুলো আছে সেগুলো যদি গ্রামের মানুষ দেখতে পায়, তাহলে তারা আমাকে ভুল বুঝবে, আর আমাকে তারা গ্রাম থেকে বের করে দেবে। আর আমি কখনোই তোমার থেকে দূরে যাব না, আর তুমি যেন আমার থেকে দূরে চলে না যাও, এজন্যই তোমার কাছ থেকে এগুলো আড়াল করেছি। এখন চলো, তোমাকে আমি সব উত্তর দিয়ে দিব। প্রথমে সিলেজার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, আর এটা কখনোই আমি বাবাকে বলিনি। এটা মূলত আমিই জানতে পেরেছিলাম, আর তারপর তার ফ্যামিলিকে খুলে বলেছিলাম। আর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, বাবাকে কে হত্যা করলো? আমি সেদিন যখন ওই বাবার কাছে গিয়েছিলাম, সে আমাকে খারাপভাবে স্পর্শ করছিল। আমি তখন বুঝতে পারি এই বাবা একজন ভণ্ড। মেয়েদেরকে সে খারাপ চোখে দেখে, সে যেন অন্য কোনো মেয়েদেরও ক্ষতি না করতে পারে, এজন্য আমি একটা আত্মার সাহায্য নিয়ে তাকে হত্যা করে ফেলি। আর আমার মা আগে থেকেই জানতো যে ভিখুটি একদিন না একদিন আমার কাছে আসবে, এজন্যই
জন্যই আমার মা আমাকে বেশ কিছু মন্ত্র শিখিয়েছে, আর আমার মায়ের আত্মা সবসময় আমার সাথেই থাকে, আর তাকে শুধু আমিই দেখতে পাই। বিগতি যখন আমার উপর কালো জাদু করেছিল, আমি তার সাথে ফাইট করেছি। এরপর রেখা তাকে একটা শকিং কথা বলে, প্রত্যেক পূর্ণিমার রাতে আমার রক্তের প্রয়োজন হয়, তবেই আমি মানুষের মতো বাঁচতে পারবো। আর গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখেছিলাম, মেয়েটা গাছে উঠে মুরগির রক্ত খাচ্ছিল, আর ওই মেয়েটা অন্য কেউ নয়, এই মেয়েটা রেখাই ছিল। আর একদিন রেখা যখন জঙ্গলে গিয়ে রক্ত খাচ্ছিল, ওই সময় বিজয়ের মা দেখে ফেলে, আর এটা দেখে ভয় পেয়ে সে ওখান থেকে পালিয়ে যায়। আর যাওয়ার পথেই রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়, আর বিজয়ের মায়ের ওখানেই মৃত্যু হয়। রেখা তখন বিজয়কে বলে, তোমার মায়ের মৃত্যুর জন্য আমিই দায়ী। এটা শুনে বিজয় শক খেয়ে যায়, আর তার মায়ের জন্য অনেক কান্না করতে থাকে। এরপর থেকে আমি আমার নিজের রক্ত খেতে শুরু করি, যাতে কারো কোনো সমস্যা না হয়। এভাবেই সমস্ত সত্য কথা বিজয়কে খুলে বলে। বিজয় তার মামার কাছে আসে, তাকে জিজ্ঞেস করে, তুমি যে মেয়েটাকে ভালোবাসতে তার নাম কি রাজেশ্বরী? শঙ্কর বলে, হ্যাঁ, তার নাম রাজেশ্বরী ছিল। গল্পটা এখান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে যায়। তার বিয়ে যখন অন্য কারোর সাথে ঠিক হয়েছিল, আমি তখন মদ পানে আসক্ত ছিলাম। প্রত্যেক রাতেই তার বাড়িতে যেতাম, তাকে এক নজর দেখেই আবার ফিরে আসতাম। কিন্তু কিছুদিন পরেই আমি আর রাজেশ্বরীকে দেখতে পাই না। এর মধ্যেই আমি একদিন দেখতে পাই একটা কবরের পাশে ভিগতি কালো জাদু করছিল, কিন্তু আমি তখন বুঝতে পারিনি ভিগতি রাজেশ্বরীকেই কালো জাদু করছে। আমি তখন ভিগতির মদে একটা বেহুশ করার ওষুধ মিশাই, যার ফলে ভিগতি মন্ত্র পাঠ করা ভুলে যায়। এর ফলে সে রাজেশ্বরীর সাথে নর্মালি ফিজিক্যাল রিলেশন করে। এর ফলেই তার ব্ল্যাক ম্যাজিকটা ব্যর্থ হয়। এজন্য সে পাগল হয়ে গ্রাম থেকে বের হয়ে যায়। কিছুদিন পর রাজেশ্বরীর মৃত্যু হয়, আর এরপর থেকে আমি সবসময় রাজেশ্বরীকে দেখতে পাই। আর যেদিন তুমি হাওয়াতে উঠতেছিলে, সেদিন রাজেশ্বরী আমাকে খবর দিয়েছিল। শঙ্কর তখন বিজয়ের কাছে গিয়ে মন্ত্র পড়ে, আর বিজয়কে শূন্য থেকে নিচে নামায়। এদিকে ভিগতি একটা ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করে ছেলেটাকে হত্যা করে ফেলে। এরপর ভিগতি গ্রামে আসে, আর সমস্ত দোষ রেখার উপরে দেয়। এরপর গ্রামে পঞ্চায়েত বসানো হয়। ভিগতি এখানে রেখার নামে অনেকগুলো বদনাম ছড়ায়, রেখাকে একটা গাছের সাথে বেঁধে ফেলে। এরপর সে গ্রামের সবাইকে বলে, আজকে রাতে যদি সে ঠিকভাবে বাড়ি ফিরতে পারে, তাহলে তার কাছে কোনো খারাপ শক্তি নেই, আর যদি তার কাছে খারাপ শক্তি থাকে, তাহলে আজকে রাতেই তার মৃত্যু হবে। আর আজকে পূর্ণিমার রাত, আর তোমরা কেউই আজকে রাতে রেখার সাথে দেখা করতে আসবে না। এরপর মধ্যরাতের দিকে ভিগতি রেখার কাছে আসে। এরপর রেখাকে বলে, আমি জানতে পেরেছি প্রত্যেক পূর্ণিমার রাতেই তোমার রক্তের প্রয়োজন হয়, রক্ত ছাড়া তুমি একদম শক্তিহীন। এজন্যই পূর্ণিমার রাতটাকেই বেছে নিয়েছি, যাতে আজকে আমি বাকি কাজগুলো পূর্ণ করতে পারি, তোমাকে বলি দিয়ে অনেকগুলো শক্তি হাসিল করতে পারি। এরপর সে মন্ত্র পড়তে শুরু করে। একটু পরেই বিজয় আসে সেখানে রেখাকে বাঁচানোর জন্য, কিন্তু ভিগতি ম্যাজিকের দ্বারা তার হাত পা অবশ করে দেয়। ভিগতি আবারও মন্ত্রপাঠ শুরু করে। এরপর বিজয় তার দাঁত দিয়ে নিজের জিহ্বা কেটে ফেলে, আর সেই রক্ত রেখার মুখে দেয়। আর রেখা যখন সেই রক্ত পান করে, রেখা তার শক্তি আবারও ফিরে পায়। এরপর সে এক ঝটকায় তার বাঁধন খুলে ফেলে ভিগতির সামনে আসে। তাদের দুজনের মধ্যে ম্যাজিক্যালি ফাইট চলতে থাকে। একটা সময় বিজয় একটা লাঠি নিয়ে ভিগতির মাথায় আঘাত করে, যেন সে মন্ত্র পাঠ করতে না পারে। এর ফলে বিজয়ীর পূজা সম্পূর্ণ না হওয়ার কারণে তার শক্তি তার উপরে আক্রমণ করে। এরপর রেখা বিজয়কে বলে, তোমার মায়ের সাথে আমার সবসময় দেখা হয়, সে তোমাকে অনেক ভালোবাসে। এটা শুনে বিজয় অনেক খুশি হয়, আর তার মায়ের আত্মার কাছে সে ক্ষমা চায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? তো কমেন্টস করে অবশ্যই জানাবে। আর যদি নিয়মিত সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেইন শুনতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, কাছের মানুষদের কেয়ার করো।